আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনডেক্স আলোচনায় বলছিলাম যে বাংলাদেশের পুঁজিবাজারের সাথে রাজনীতি কীভাবে জড়িত। আজকে শীর্ষক একটা আলোচনা হয়েছে বাংলাদেশের পুঁজিবাজার এবং রাজনৈতিক প্রেক্ষাপট এই শিরোনামে। আপনারা যাকে দেখতেছেন উনি হচ্ছে, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে বিএনপির গণনার লোকজনও এই পুঁজিবাজারের সাথে কীভাবে আস্তে আস্তে সংযুক্ত হচ্ছে। পুরো আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে আসলে কারা জড়িত, কীভাবে জড়িত, শেয়ারগুলোর দাম কেন কমে গেছে, কোন প্রেক্ষাপটে কমে গেছে। একটা কথা বলেই রাখি, সেটা হচ্ছে 5 তারিখ যদি না হতো তাহলে শেয়ারের দাম ইন্ডেক্স এখানে, শেয়ারের দাম এতটুকু কমতো না আর ইন্ডেক্সও এখানে আসতো না, এটাই সত্য। তো আপনারা আজকের আলোচনা কারা কারা উপস্থিত ছিল? আজকের আলোচনা উনি হচ্ছে মাসরুর রিয়াজ, ওনার ব্যাপারে কথা বলতে হবে। এখানে আপনারা দেখতেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, উনি হচ্ছে ডিবিএ ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি, ওনার নামটা তো আমি ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, ডিবিএ সভাপতি যিনি সাইফুল ইসলাম। ঢাকা আরও আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। উনি মানে যারা মার্কেট মেকার এবং মার্কেটের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তারা এই আলোচনায় আজকে আলোচনা করছেন, এই আলোচনা উপস্থিত ছিলেন। ভয়ে ওনারা এই আলোচনাটা করতেছে, ভয়ে কেন করতেছে? রাশেদ মাকসুদের ভয়ে কেন? কারণ মার্কেটকে যদি ওনারা টেনে তোলে আর রাশেদ মাকসুদ যদি বলে তোমরা কারসাজি করতেছ, এই ভয়ে ওনারা আস্তে আস্তে, কারণ সাইফুল ইসলাম অথবা দেবপ্রিয় সাইফুল ইসলাম, আমি বিশেষ করে ডিবিএর সভাপতি যিনি প্রেসিডেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, ওনারা তো রাজনীতির সাথে জড়িত হওয়ার দরকার নাই খুব বেশি, কারণ ওনারা রাজনৈতিক লোক না। তারপর ওনারা রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকদেরকে টেনে নিয়ে আসতেছে কেন? কারণ হচ্ছে মার্কেটটা রাশেদ মাকসুদ ওই জায়গায় নিয়ে গেছে, যে জায়গায় নিয়ে গেলে আসলে রাজনীতিকে নিয়ে আসতে হয়। সম্পূর্ণ এখানের বিষয়টা হচ্ছে রাশেদ মাকসুদ। তো যাই হোক, আমি ওনার ব্যাপারে একটু কথা বলতে, উনি হচ্ছে মাসরুর রিয়াজ। উনিই কিন্তু 5 তারিখের পরে সর্বপ্রথম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। উনি সেই মাসরুর রিয়াজ যিনি বিশ্ব ব্যাংকে চাকরি করতেন, উনি সে লোক। আপনারা হয়তো ভুলে গেছেন অনেকে। ওনাকে কিন্তু প্রথমে নিয়োগ দেওয়া হয়েছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। তখন কি হয়েছিল? তখন এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্মচারীরা ওনার বিরুদ্ধে আন্দোলন করছিল যে ওনার সাথে সালমান এফ রহমানের একটা ছবি আছে, এই জন্য। এরপর ওনারা একটু বেশি খাবে, এই জন্য ওনারা রাশেদ মাকসুদকে নিয়ে আসছে। তারপরে তো ফিডাফিডি, মারামারি, মামলা, চাকরি যাওয়া, জেলে যাওয়া সব ঘটলো। মানে বেশি লোভ করতে গেছে ওই অফিসের কর্মচারীরা, বাটপার, তো ধরা খাইছে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। তো ওনাকে নিয়ে আসা হয় না, ওনাকে বাদ দিয়ে পরবর্তীতে যখন বলছিল, ওনাকে নিয়োগ দেওয়ার পর যখন বলা হয়েছিল যে ওনার সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে, পরবর্তীতে 3-4 দিন এটাকে হ্যাং করে রাখছিল অর্থ মন্ত্রণালয়। এই সালাউদ্দিন সাহেব এটাকে হ্যাং করে রাখছিল এই রাশেদ মাকসুদকে নিয়ে আসার জন্য। 3-4 দিন পরে ওনাকে আবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আসেন। তখন উনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক, নিজের ভ্যালু আছে, মূল্য আছে, উনি বলছেন না, যেহেতু আমাকে নিয়ে কথা হয়েছে আমি ওখানে যাব না। তারপরে রাশেদ মাকসুদকে নিয়ে আসছে ওই কী বলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, ওনার আত্মীয়, ওনার বন্ধুর মেয়ের জামাই, উনি তুমি করি বলে তাকে। যাই হোক, উনি হচ্ছে সেই লোক। তো উনি এখন আজকে এখানে বক্তব্য দিয়েছে। এখানে বক্তব্য দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলছেন যে বিএনপির রাজনীতিতে কীভাবে পুঁজিবাজার ঢুকে গেছে সেটা আমি বলতেছি। দেবপ্রিয় ভট্টাচার্য বলছে যে বাইরের লোক থেকে, বাইরে সংস্কারের জন্য বাইরের থেকে লোক আনতে হবে কেন, আমাদের দেশে তো লোক আছে। এটা আমির খসরু মাহমুদ চৌধুরীও বলছে। দেবপ্রিয় ভট্টাচার্য হয়তো তার জায়গা থেকে বলছে, কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী যখন এই কথা বলে যে আমাদের দেশে তো বিশেষজ্ঞ আছে, বাইরের থেকে আনতে হবে কেন, এতদিন কোথায় ছিলেন ওনারা এতদিন কোথায় ছিলেন? আর গতকাল একটা বিষয় আমি বলে রাখি, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই বলি, সেটা হচ্ছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে চলে যায়, তার মানে রাশেদ মাকসুদের চলে যাবে, অথবা রাশেদ মাকসুদ না গেলেও তার ক্ষমতাটা কমে যাবে। আমি সহজভাবে একদম মানে অপ্রিয় হলেও সত্য যে ডক্টর ইউনূস চলে গেলে পুঁজিবাজার ভালো হবে, আর ডক্টর ইউনূস থাকলে পুঁজিবাজার ভালো হবে না। আবার
ডক্টর ইউনূস চলে গেলে দেশের অন্যান্য সেক্টর অনেকগুলো বিষয় ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে মিয়ানমার, ইন্ডিয়া, এই বিষয়গুলো আমাদের উপর খুব বেশি জেঁকে বসবে, এটাও নিশ্চিত। আবার পুঁজিবাজারও এখন যেভাবে আছে এভাবে থাকবে। এখন আমরা কোনটা বেছে নেব সেটা আসলে মানে চিন্তা ভাবনা করতেই পারি আমরা। যাই হোক, আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির অনেক বড় নেতা, আপনারা সবাই চেনেন ওনাকে, উনি এখানে আছে। তো উনি এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছে। অতিথি হিসেবে আসতে অসুবিধা নাই, যেহেতু রাজনৈতিক ব্যক্তি, সুতরাং কথা তো হবেই। আপনাদের মনে থাকার কথা, এর আগে এই মুহূর্তে উনি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, তাবিদ আউয়ালের বাবা, ওনার নাম কি যেন, আব্দুল আউয়াল মিন্টু, উনি কিন্তু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। উনি কিন্তু কয়েকদিন আগে, মানে আপনাদের মনে থাকার কয়েক মাস আগে উনি বলছিলেন যে কমিশন ঠিক হয়ে যাক, পুঁজিবাজার ভালো হয়ে যাবে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিক হোক, পুঁজিবাজার ভালো হয়ে যাবে। ওইখানে উনি একটা ইঙ্গিত দিয়েছে। আবার আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী যেহেতু এই ধরনের কথাবার্তা বলছে যে এক্সপার্ট আমাদের দেশে আছে, বাইরের থেকে আনার দরকার নাই, তো এক্সপার্ট দিয়ে আমরা তো পারতেছি না, সংস্কার কমিশন তো পারতেছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আমি একটা বিষয় বুঝি না, বাংলাদেশের পুঁজিবাজারের কোনো প্রবলেম হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে টেনে নিয়ে আসে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে কি উনি সব কিছু জানবে এমন কোনো কথা আছে নাকি? কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হবে, সংস্কার কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে। এদেশে কি আর মানে জ্ঞানীগুণী নাই? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা? হ্যাঁ, অবশ্যই ওখানকার লোকজন অনেক বেশি জ্ঞানী, ওনারা অনেক শিক্ষিত, দেশের টপ যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাদের অনেক যোগ্যতা আছে, না হলে তার ওনারা একটা মানে প্রথম বিশ্ববিদ্যালয় বুয়েটের পরে তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনারা অবশ্যই জ্ঞান আছে, কিন্তু একটা লোকের তো জ্ঞানের সীমাবদ্ধতা আছে, ওনারা তো সব বিষয়ে এক্সপার্ট হবেন না। এছাড়া তো আর অনেক লোক আছে এইসব বিষয়ে কাজ করার জন্য, তাদেরকে নিয়ে আসতেছে না কেন? যাই হোক, আমি আপনাদেরকে গত পরশুই বলছিলাম পুঁজিবাজার নিয়ে আমার ভাবনায় যে বিএনপির ঘরানার লোকজন এই শেয়ারগুলো কালেকশন করতেছে। আস্তে আস্তে আপনারা আগামী দিনে বিএনপির আরও লোকজনকে এই ধরনের অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আপনারা এই ধরনের অনুষ্ঠানে বিএনপি ঘরানার লোকজনকে আরও দেখতে পাবেন, যারা আসলে পুঁজিবাজার নিয়ে আস্তে আস্তে কথা বলবে, সময়ের পরিপ্রেক্ষিতে বলবে। আপনারা একটা বিষয় মাথায় রাখেন, 5 তারিখের পরে যতদিন মার্কেট ওপেন ছিল প্রতিদিনই কিন্তু বায়ারও ছিল, সেলারও ছিল। তার মানে প্রতিটার দামে 10 পয়সা 20 পয়সা দামে, কম দামে শেয়ার কেনার লোক ছিল। আপনি সেল দিলে দিছেন, না দিলে না দিছেন, কিন্তু আপনার শেয়ার কেনার মতো লোক ছিল আজকের দিন পর্যন্ত। এই যে রাশেদ মাকসুদের সময় প্রায় 1000 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে ইন্ডেক্স, এই সময়ের ভিতরে আপনার শেয়ার 1000 পয়েন্টের মধ্যে পয়েন্ট মাইনাস যে হলো, এর ভিতরে আপনার শেয়ার সেল করার মতো পরিস্থিতি কিন্তু আপনার ছিল। মানে কেউ না কেউ কিনতেছিল, হয়তো কেউ বিক্রি করছে, কেউ বিক্রি করে নাই। আমার ধারণা যারা কিনেছে, বিগ ভলিউমে যারা শেয়ার কিনেছে, তারা কেউ শেয়ার সেল দেয় নাই। যদি তারা শেয়ার সেল দিত তাহলে আমাদের ভলিউমে তো মানে 250 কোটি, 300 কোটি, 400 কোটির ঘরে থাকতো না, এটা চলে যাইতো নেগেটিভ ভলিউম করে, চলে যাইতো 800, 900 কোটি, 1000 কোটি টাকা। মানে ইন্ডেক্স মাইনাস হইতো 100-150 পয়েন্ট করে করে, কিন্তু এটা হয় না। তার মানে বিগ ভলিউমে যারা শেয়ার কিনছে তারা আসলে শেয়ারগুলো সেল দেয় নাই, তারা শেয়ারগুলো লোড করে ধরে রাখছে, সময় হলে তারা মার্কেটে টেনে তারপর ছাড়বে। একটা বিষয় পরিষ্কার, আগামী দিনে পুঁজিবাজার ভালো হবে, এটা পরিষ্কার থাকেন। জাস্ট গভর্নমেন্টের দিক থেকে এই মুহূর্তে রাজনীতির এই যে আলোচনাটাই তো, আজকের আলোচনাটাই তো তারা করলো রাজনীতি, পুঁজিবাজারের উন্নয়ন আর রাজনীতির বিষয়টা। তার মানে এটার সাথে রাজনীতি সরাসরি জড়িত। টাকা যেখানে, রাজনীতি তো সেখানে, তাই না? টাকা যেখানে অলরেডি 60-70 হাজার কোটি টাকার মূলধন কমে গেছে মার্কেটের, তাহলে বুঝতেই হবে যেটা কত বড় একটা মানে ম্যাসাকার হলো মার্কেটের। এর আগে তো হয়েছেই, শিবলি কমিশন তো করছেই। সমস্ত দায়ভার রাশেদ মাকসুদের। হয়তো কোনো একদিন তাকেও শিবলি কমিশনের মতো আসলে কোনো এক জায়গায় যেতে হতে পারে, কারণ সে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একদম নিঃশেষ করে দিয়েছে। এই যে 29 তারিখে বৈঠক করবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে, সে বিষয়ে সেটা বলবো। তবে সব কিছু মিলে আমি এটুকু বলতে চাচ্ছি, 5 তারিখের পরে আমি আবারও ওই কথাতেই ফেরত যেতে চাই। 5 তারিখের পরে আওয়ামী গণনা যারা ছিল, তারা বিও অ্যাকাউন্ট, তাদের আত্মীয় স্বজনের নামে যারা কি বলে, ধরুন আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা, আমি আমার বন্ধু বান্ধব যা আছে সবার নামে বিও অ্যাকাউন্ট করে শেয়ারগুলোকে ট্রান্সফার করে দিয়ে 5 তারিখের পরে এখন আস্তে আস্তে আমি বিএনপি গণনা যারা আসলে মার্কেটের সাথে সরাসরি জড়িত,
দু একজনের নামও শোনা যাচ্ছে ইদানিং। এবং 1996 সালে যখন শেয়ার কেলেঙ্কারি হয় তখন কিন্তু মোসাদ্দেক আলী ফালুর নামও কিন্তু ছিল ওইখানে, কিন্তু ওনার নামও কিন্তু তখন আসছিল। সো এখন এইভাবে বিএনপি গণনার লোকজনের কাছে শেয়ারগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর আমাদের তো মাশাআল্লাহ করে আমাদের মার্কেটের জন্য আহমেদ রশিদ লালি দাদা আছেন, মিনাজ মান্না নিমন আছেন, শাকিল রিজভী আছেন, ওনারা তো আসেনই আমাদের জন্য দোয়া করে সবসময়। ওনারা তো আসেন, মানে ওনারাই মার্কেটকে টেনে তুলবে ইনশাল্লাহ, আশা করি একদিন সময় সুযোগ পাইলে। তো টেনে তোলা উচিত এখন। মার্কেট আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তো আমি বলবো বিএনপির রাজনীতির সাথে পুঁজিবাজার এইভাবে আস্তে আস্তে সংযুক্ত হবে। এর আগে আপনারা ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান যিনি আব্দুল আওয়াল মিন্টু, ওনার কথা শুনেছেন। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা শুনেছেন। আগামী দিনে হয়তো এরকম আরও বিএনপি গণনার আরও লোকজনের কথা আপনারা শুনতে পারবেন পুঁজিবাজারকে নিয়ে। তো সুতরাং রাজনৈতিকভাবে পুঁজিবাজার আস্তে আস্তে বিএনপির মধ্যে চলে যাচ্ছে। পজিটিভ, এটা আমি নেগেটিভভাবে নিচ্ছি না, বিষয়টা পজিটিভভাবে আমিও চাচ্ছি যে এভাবেই যাক। কারণ মার্কেটকে টেনে তুলতে হবে, কেউ না কেউকে তো হাল ধরতে হবে। রাজনীতি এটাকে আমি মানে আমির খসরু মাহমুদ চৌধুরী যে এখানে আসছে উনি কথা বলছে, এটাকে আমি নেগেটিভভাবে নিচ্ছি না, আমি পজিটিভভাবে নিচ্ছি। কারণ মার্কেট এত বেশি পড়ে গেছে যে এখন এখান থেকে মার্কেটকে টেনে তোলা প্রয়োজন। এটা কি এখন শেখ হাসিনা তুলবে না বেগম খালেদা জিয়া তুলবে, এটা ইম্পর্টেন্ট বিষয় না, মার্কেটকে এখান থেকে তুলতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কারণ আমাদের জিডিপির সাথে, আমাদের ডলার রেটের সাথে, আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সাথে এটা যায় না। মানে পুঁজিবাজারের এখন যে করুণ পরিণতি, 250 কোটি 300 কোটি টাকার লেনদেন, এটা যায় না। তো সব কিছু মিলাই আগামী দিনে পুঁজিবাজার রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভালো হবে। তো সব কিছু মিলিয়েই আপনারা সুন্দর একটা পুঁজিবাজার দেখতে পাবেন ভবিষ্যতে। ভালো থাকবেন সবাই। আর ইন্ডেক্স নিয়ে যদি আমি শেষ মুহূর্তে বলি, ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে। আমি এটা বারবারে বলতেছি, কালকের ভিডিওতে বলছি। এটা এমনি মানে সরল অঙ্কের মতোই, আমরা ছোটোবেলায় সরল অঙ্ক করছি না, এটা বোঝা যাচ্ছে। ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।